আজকে সুন্দর একটা রসমালাই কেকের ডেকোরেশন শেয়ার করব। এই রসমালাইটা কিন্তু আমার নিজের হাতেই বানানো। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি দোকানের থেকেও ভালো রসমালাই বানাবো। অনেকবারই চেষ্টা করেছি, প্রত্যেকবারই শক্ত শক্ত রসগোল্লার বল হয়েছে, কোনো বারই সাকসেস হয়নি। কিন্তু যেদিন আমি সাকসেস হলাম আমার মনের আনন্দ বলে বোঝানোর মতো না। আমি শুনেছি রসমালাইয়ের দুধ পাতলা রেখে রসমালাই জাল দিতে হয়, নাহলে ভেতরে ঠিকঠাক দুধ ঢোকে না। আমি কিন্তু খুব গাঢ় দুধ দিয়েই রসমালাই জাল দিয়েছি, আর ভেতরে দুধ খুব সুন্দরভাবে অ্যাবসর্ব হয়েছে, বলার মতো না। মনে হয় ছানা পারফেক্ট হলেই রসমালাই পারফেক্ট হবে, এই জন্য গাঢ় দুধ বা পাতলা দুধটা ম্যাটার করে না। এখন আমি কেক লেয়ারিং করে নেব। কেক লেয়ারিং করার সময় কিন্তু কেক লেবেল থাকা খুব জরুরি, কারণ লেয়ারিং লেবেল থাকলে কেকও কিন্তু ফিনিশিংয়ে ভালো আসবে। যারা নতুন নতুন কেকের কাজ করছেন বা করছো, তারা অনলাইন থেকে কেক লেয়ারিং করার একটা ছোট টুলস পাওয়া যায়, সেটা কিনে নেবে, তাহলে কেক লেয়ারিং করার সময় কোনো অসুবিধা হবে না। এটা একটা কাস্টমাইজ রসমালাই কেক ছিল, 3.5 পাউন্ডের কাছাকাছি। আর আমাকে বলেছিল রসমালাই যাতে কোনো রকমভাবেই কম না হয়। মোটামুটি 500 গ্রামের ওপরে আমি রসমালাই এতে ব্যবহার করেছি। কেক বানানো শুরু করার আগে রসমালাইয়ের টেক্সচারটা একটু দেখিয়ে নিলাম, কতটা স্পঞ্জি। রসগোল্লা চাপ দিলে যেই রকম রসগোল্লা থেকে সিরাপ পড়ে, মানে রস, সেই রকম এখানে রসমালাই চাপ দিলে যতটা দুধ রসমালাই সোক করেছিল সেই দুধটা পড়ে যাচ্ছে। এখন আইসিং করার জন্য ক্রিম তৈরি করে নেওয়া যাক। আমি এর জন্য ব্যবহার করেছি শেফ মাস্টারের জেল গোল্ড কালার। ক্রিমে কালার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এক জায়গায় কালার থাকবে আরেক জায়গায় কালার থাকবে না। দরকার হলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিশিয়ে নেওয়া যায়। প্রথমে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নেব, এরপর কেকের ফার্স্ট পার্ট রেখে রসমালাই সিরাপ দিয়ে, মানে রসমালাই যে দুধ তা দিয়ে কেক সোক করে নেব। এই সময় কিন্তু সুগার সিরাপ ইউজ না করাই ভালো, কারণ রসমালাই কেকের জন্য রসমালাই দুধ দিয়ে কেক সোক করলে কেকের টেস্ট ভালো হবে। কেকের ভেতরের আইসিং করার জন্য এল শেপের প্যালেট নাইফগুলো বেশি ভালো হয়, আর যেগুলো স্ট্রেট হয় ওগুলো উপরের আইসিং করার জন্য ভালো। কেকের লেয়ারে ভালো করে ক্রিম লাগিয়ে এরপর রসমালাইয়ের ফিলিং দেব। এরপর ফিলিংয়ের জন্য ব্যবহার করব আলমন্ডের কুচি। এখন সেকেন্ড পার্ট রেখে সেম প্রসেসেই করে যাব। কেকের লেয়ারিংয়ে ক্রিম দেওয়ার পর যে এক্সেস ক্রিম থাকে সেই ক্রিম তুলে নিই, আর বাকি যে ক্রিম একটু থাকে সেটা সাইডে লাগিয়ে ভালো করে লেবেল করে নিই। এখন আমি থার্ড লেয়ার দেব। থার্ড লেয়ারেও ভালো করে সোকিং করে নেব, কারণ অনেকে হয়তো ভাবে যে ফাইনাল লেয়ার দেওয়ার সময় সোকিং করতে লাগবে না, না না, থার্ড লেয়ারের সময় সোকিং করা খুব প্রয়োজন। তাহলে কেকের ক্রাম কোটিং করার সময় যে দানা দানা ভাব থাকে সেটা উঠে আসবে না, কেকের স্মুথ ফিনিশিং আসবে। আমি একবারই যে একটু ক্রিম নিয়েছি সেটাই কেকের গায়ে স্প্রেড করে, আর বাকি যে এক্সেস ক্রিম আছে সেটা ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে, মানে কেকের সাইডে, সেই জায়গাগুলো ফিল করে দিচ্ছি। ক্রাম কোটিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বাকি যেটুকু ক্রিম বেঁচে থাকবে সেটা আমি আস্তে আস্তে তুলে নেব। আর্জেন্ট ডেলিভারি না হলে ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে ভালো হয়।
তাহলে কেকের ফিনিশিং ভালো আসে। কিন্তু আমি প্রায় ক্রাম কোটিং করে ফাইনাল লেয়ারিং করে ফেলি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা নতুন করছো বা করছেন তারা ক্রাম কোটিং করে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে সেট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফিনিশিংয়ে কোনো সমস্যা হবে না এবং ফিনিশিংও ভালো আসবে। এখন করব ফাইনাল লেয়ারিং। ফাইনাল লেয়ারিং করার জন্য পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিয়েছি। ডাইরেক্ট ক্রিমও অ্যাপ্লাই করা যায় প্যালেট নাইফ দিয়ে, কিন্তু পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে করলে মনে হয় ফিনিশিংটা একটু তাড়াতাড়ি হয়। আমি দুভাবেই করি, কখনো ডাইরেক্ট ক্রিম অ্যাপ্লাই করেও করি, পাইপিং ব্যাগে দিয়েও করি, কোনোটা দিয়ে অসুবিধা হয় না। এখন একটা প্যালেট নাইফ দিয়ে ওপরের ক্রিম ফিনিশিং করে নেব এবং স্ক্র্যাপার দিয়ে সাইডের ক্রিম ফিনিশিং করার সময় দেখা যাবে কিছু কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে। এটা এয়ার বাবালের জন্যও হয়, ক্রিম কম সেই জন্যও হয়। এখানে একটু এক্সট্রা ক্রিমও লাগানো যেতে পারে, বা প্যালেট নাইফ দিয়ে ওই জায়গাটা সামান্য ঘষে দিলেই ওখানে ক্রিম ফিল হয়ে যাবে, তারপর স্ক্র্যাপার চালালেই ক্রিমের ফিনিশিং স্মুথ হয়ে আসবে। এখন এরকম একটা স্ক্র্যাপার দিয়ে সাইডে ডিজাইন করে নেব। এই স্ক্র্যাপার দিয়ে সাইডে এই লাইন ডিজাইনগুলো করলে কেকে একটা এলিগেন্ট লুক আসে। এখন প্যালেট নাইফ চালিয়ে ওপরে যে এক্সট্রা ক্রিম আছে সেটা আস্তে আস্তে উঠিয়ে নেব। আমি আগেই দেখিয়েছি ডবল বয়লারে হোয়াইট চকলেট মেল্ট করার জন্য রেখেছি, এটা আমি চকলেট গানাশ করার জন্য ব্যবহার করব। হোয়াইট চকলেটের মধ্যে রসমালাই দুধ মিশিয়ে আমি এই গানাশটা বানাবো। আমি চকলেটের কনসিস্টেন্সি বুঝেই দুধ অ্যাড করব। বেশিও দুধ অ্যাড করব না, কমও অ্যাড করব না, আমার কনসিস্টেন্সিটা বুঝে নিয়েই দুধ অ্যাড করতে হবে। কেকের ভেতরের আইসিং করার জন্য যে ক্রিম ইউজ করেছিলাম সেই ক্রিমই পাইপিং ব্যাগের মধ্যে ভরে 1M নোজেল দিয়ে ডিজাইনটা করছি। জাস্ট আলতো হাতে নোজেল ওপর থেকে নিচে করলেই এই সিম্পল ডিজাইন হয়ে যাবে। এখন কিছু আলমন্ড আর পিস্তা কুচি কেকের গায়ে বর্ডারের জন্য ইউজ করব। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন একটা স্ক্র্যাপার দিয়ে পিস্তা কুচিগুলো পুরো লেবেল করে দেব, যাতে কেকের গায়ের থেকে পিস্তা কুচিগুলো পড়ে না যায় এবং ক্রিমের মধ্যে সেট হয়ে থাকে।
এখন কিছু অর্ধচন্দ্রের মতো রসমালাই দিয়ে কেকের ওপরটা ডেকোরেশন করে নেব। আমার বানানো রসমালাইয়ের সাইজগুলো বড় ছিল বলে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। ছোট হলে কিন্তু ফুলই দিতে হবে, না হলে দেখতে অত ভালো লাগবে না। কারণ ছোট রসমালাই হলে যদি এরকম ছোট করে কেটে নেওয়া হয় তখন এতটা হাইট হয়ে থাকবে না, সেটা যার যেরকম ভালো লাগে সে সেরকম করবে। এখন আগের থেকে বানিয়ে রাখা গানাচ ওই রসমালাইয়ের মিডিলে দিয়ে দেবো। গানাচ ইউজ করার কারণ হচ্ছে রসমালাই দুধ দিলে কেকের গায়ে বেয়ে বেয়ে পড়ে কেকের লুকটা পুরো চেঞ্জ করে দিতে পারে। এই জন্য আমি গানাচ ইউজ করেছি, কারণ গানাচ ঠান্ডায় জমে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। এখন ওপর থেকে কিছু পিস্তা এবং আলমন্ড কুচি ছড়িয়ে দেবো। এমনিতেই রসমালাই দুধের মধ্যে অনেক পিস্তা আলমন্ড কুচি ছিল, তাও আমি আলাদা করে একটু অ্যাড করেছি। আমাকে কেকের মধ্যে কোনো রকম খামতি যেন না থাকে বলে দিয়েছে, দেখলেই যেন রসমালাই ভাইব আসে, তাই জন্য আমি কোনো রকম খামতি রাখিনি। আমার কেক কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আর জাস্ট একটু সামান্য ছোট কাজ বাকি আছে, সেটা আমি লাস্টের দিকে করেছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই খুব খুব ভালো থাকবেন।